সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি এস এম আবু সাইদ। আর আজ কথা বলবো বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎকারী পিকে হালদার সম্পর্কে। দর্শক, বাংলাদেশ থেকে প্রায় 10,000 কোটি টাকা আত্মসাৎ করে পলাতক ছিলেন পিকে হালদার। আশ্রয় নিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গে। সেখানে গড়ে তুলেছিলেন নিজের মতন করে আরেকটি সাম্রাজ্য। পশ্চিমবঙ্গে পিকে হালদারের শিকড় কতটা গভীরে তার খোঁজ নিতে বিস্তৃত অনুসন্ধান করছেন ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা ইডি। তাকে নিয়ে সেই সম্পদের অভিযান চালাচ্ছে সংস্থাটি। পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার পর প্রশান্ত কুমার হালদারের কাছে ভারতীয় পরিচয়পত্র সহ 3টি দেশের পাসপোর্ট পাওয়া গেছে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জর দেশ গ্রানাডা। ভারতীয় গোয়েন্দা সংস্থা এনফোর্স ডিরেক্টরেট ইডি সূত্রে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে, বাংলাদেশের আর্থিক কেলেঙ্কারির জড়িত পিকে হালদারের পশ্চিমবঙ্গে এ পর্যন্ত 11টি বাড়ি, জমি, ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে ইডি। তার আরও অনেক সম্পদ পশ্চিমবঙ্গে রয়েছে বলে মনে করছেন সংস্থাটি। জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অন্তত 3,500 কোটি টাকা বের করে নিয়েছে পিকে হালদার। এটি জানাজানির পর 2019 সালের শেষ দিকে তিনি দেশ ছাড়েন। আর ভারতেও সম্পদ কেনা শুরু করেন 2019 সালে। পশ্চিমবঙ্গের ইডির কর্মকর্তারা মনে করছেন, হালদারের অর্থের বড় একটি অংশ এখনও দুবাইয়ে রয়েছে। হুন্ডি নেটওয়ার্কের মাধ্যমেই দুবাই এবং পশ্চিমবঙ্গের 2 জায়গাতেই অর্থ পাঠানো হয়েছে। এদিকে ভারত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই বাংলাদেশ বংশোদ্ভূত মাফিয়া পিকে হালদারকে আইনি হেফাজতে নিয়েছে ভারতের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর। দেশটির নির্বাচনী রাজনীতিতে পিকে হালদারের কেসকে তুরুপের তাস হতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আটক 5 সহযোগী সহ তার বিরুদ্ধে ভারতীয় আইনে মামলার প্রস্তুতি শুরু হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুনিয়া তোলপাড় করা ওই ঘটনার বিষয়ে ভারত সোমবার সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কিছুই জানায়নি। বাংলাদেশ থেকে প্রায় 10,000 কোটি টাকার মতো আত্মসাৎ করে পলাতক পিকে হালদার। তিনি পশ্চিমা দুনিয়ায় রয়েছেন ধরেই খোঁজাখুঁজি চলছিল। তাকে ধরতে ইন্টারপোলে রেড নোটিশও জারি করা হয়েছিল ঢাকায়। এই অবস্থায় আচমকা পশ্চিমবঙ্গে আটক হন তিনি। বহুল আলোচিত এই আটকের পর ঘটনাকে সেনসিটিভ কেস হিসাবে বিবেচনা করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লি যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তাছাড়া পিকে হালদার ধরা পড়ার পর থেকে বিভিন্ন মিডিয়ায় নানা রকমের খবর আসছে। সব মিলিয়ে কেসটি জটিল হয়ে যাচ্ছে। বাংলাদেশি হওয়া সত্ত্বেও পিকে হালদার পশ্চিমবঙ্গে কিভাবে আধার কার্ড পেলেন, নাগরিকত্বের জাল ডকুমেন্ট তৈরি করলেন, এমনকি পাসপোর্ট জোগাড় করে তা নিয়ে দিব্যি কানাডা সহ বিভিন্ন দেশে যাতায়াত করলেন, সেসব তথ্য বিশ্লেষণের পর হয়তো দিল্লি কিছু বলবে। তবে তাদের অপেক্ষা না করে আমরা নিজেরাও যোগাযোগ করতে পারি। বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ প্রশ্নে বিজেপি নেতারা নতুন করে সুর চড়া করতে পারেন। ইস্যুটি দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তাপ ছড়াতে পারে। পিকে হালদার কাণ্ড সেই সব অভিযোগ প্রমাণ হিসাবে সামনে আনতে পারেন, এমন আশঙ্কাও ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা পশ্চিমবঙ্গে অভিযান করে তাকে ধরেছে। রাজ্য সরকার তার অবস্থান আগে থেকে জানতো কিনা সেটাও নিশ্চিত করে এখনো কেউ বলেননি। তাছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে ঘুরে যাওয়ার 7 দিনের মাথায় বড়ই এই জালিয়াতির কাণ্ড ধরা পড়ল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ভারতে তার বিচার শুরু হলে প্রত্যাবর্ষণ প্রলম্বিত হতে পারে, সেই আভাস এরই মধ্যে মিলেছে। এছাড়া সামনে ভারতের লোকসভার নির্বাচনও রয়েছে। দেশটির নির্বাচনী রাজনীতিতে পিকে হালদার কেস তুরুপের তাস হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, কলকাতার উপ হাই কমিশনার ঢাকায় পিকে হালদারের গ্রেপ্তার নিয়ে একটি রিপোর্ট পাঠিয়েছেন। সেগুনবাগিচা সেই রিপোর্ট পাওয়ার কথা স্বীকার করলেও তাতে মিডিয়ায় আসা তথ্যের বাইরে তেমন কিছু নেই বলে দাবি করা হয়েছে। বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন সংস্থা বিশেষ করে মানি লন্ডারিং ঠেকাতে উভয় দেশের গোয়েন্দা তথ্যের আদান প্রদান মেকানিজম রয়েছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, এটা 2 দেশের সোনালী সম্পর্কের ফসল। কিন্তু পিকে হালদার ভারতে রয়েছেন এমন নিশ্চিত করে কোনো তথ্য শেয়ার করে তাকে ধরিয়ে দিতে ভারত সরকারের কাছে কূটনৈতিকভাবে কোনো অনুরোধ করেনি বাংলাদেশ। তাকে ভারতে পাওয়া গেছে, ধরা হতে পারে এমন আগাম কোনো তথ্য কূটনৈতিক চ্যানেলে শেয়ার করেনি নয়াদিল্লি।
ভারতীয় কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থার একটি টিম সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন এমন দাবি একদিন আগেই করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তাকে উদ্ধৃত করে এক কর্মকর্তা বলেন, কেসটি অত্যন্ত স্পর্শকাতর। বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে পিকে হালদারকে ভারতের সরকার গ্রেপ্তার করেছে, বিষয়টি এমন নয়। বাংলাদেশের নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ এবং ভারতের মাটি ব্যবহার করে আর্থিক এবং অন্য কোনো অপকর্ম কেউ করেছে কিনা সেটি সেই অনুসন্ধানের সূত্রে আটকের এই ঘটনা ঘটেছে। ইডি গত শনিবার পিকে হালদার সহ যে 6 জনকে গ্রেপ্তার করেছে, গত রোববার তাদের নাম প্রকাশ করে। গ্রেপ্তারের তালিকায় রয়েছে প্রাণেশ কুমার হালদার, যিনি উত্তর 24 পরগনায় পিকে হালদারের জমিজমা বাড়ি ও মাছের ভেড়িবাদ ব্যবসা আংশিকভাবে দেখশন করতেন। প্রাণেশ পিকে হালদারের আত্মীয়। আরেকজন আছেন স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি, যিনি হালদারের মাধ্যমে পিকে হালদারের টাকা ভারতে আনা নেওয়ায় সহায়তা করেছিলেন। এছাড়াও রয়েছেন উত্তম মৈত্র ওরফে উত্তম মিস্ত্রি, ইমাম হোসেন ওরফে ইমাম হালদার ও আমানা সুলতানা ওরফে শর্মিনা হালদার। তাদের মধ্যে পুরুষ 5 জনকে 2002 এর মানি লন্ডারিং আইন সম্পর্কিত বিশেষ আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য 17 মে পর্যন্ত হেফাজতে নেয় ইডি। আমানা সুলতানাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেপ্তার 6 জনই বাংলাদেশের নাগরিক এবং বিভিন্ন পরিচয়ের মাধ্যমে তারা ভারতের একাধিক কোম্পানি গঠন করে ব্যবসা করছিলেন। তারা বিভিন্ন স্থানে জমি, বাড়ি ও মাছের ভেড়ি পুকুর কিনেছিলেন। কয়েকদিনের মধ্যেই এই মামলা ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে যেতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এই মামলার ব্যাপকতা, ক্রস বর্ডার ইমপ্লিকেশন এবং বিপুল অর্থ পাচারের কারণে বৃহত্তর তদন্তের প্রয়োজন রয়েছে বলে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন। তদন্তকারীদের কাছে এখনও এটা স্পষ্ট নয় যে সুকুমার নিজেই এই নেটওয়ার্ক তৈরি করেছিলেন নাকি অনেক আগে থেকেই পরিকল্পনা করে পিকে হালদার তাকে দিয়ে ব্যবসার নেটওয়ার্ক তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের সঙ্গে পিকে হালদার ও সুকুমার মেধার লোকজনের যে যোগাযোগ ছিল সেটা এখন মোটামুটি পরিষ্কার বলে সেখানকার তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন। সুকুমার মেধা বর্তমানে বাংলাদেশের কারাগারে আছেন। প্রশান্ত কুমার হালদারকে ভারত থেকে দেশে ফিরে আনতে ইন্টারপোল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন দুর্নীতি দমন কমিশন দুদক। তবে তাকে কবে নাগাদ ফেরত পাওয়া যাবে সেই বিষয়টি তারা এখনো নিশ্চিত করতে পারেননি। দুদকের ভারপ্রাপ্ত সচিব ও মহাপরিচালক সাইদ মাহবুব খান গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা ইন্টারপোল অথরিটির সাথে যোগাযোগ করেছি, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তারা খুব দ্রুতই আসামিকে ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ নিচ্ছেন। কতদিনের মধ্যে আনা যাবে এমন প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক বলেন, এটা আসলে সুনির্দিষ্টভাবে বলা কঠিন। ব্রিফিংয়ে সাইদ মাহবুব খান বলেন, পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ভারতের প্রশান্ত কুমার হালদার গ্রেপ্তার হয়েছে। সেখানে বেশ কিছু মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা বসেছি, আমাদের পরবর্তী কর্মকাণ্ড কি এ বিষয়ে কিছু সিদ্ধান্তও নিয়েছি। পিকে হালদারের একাধিক বান্ধবী এবং তাদের হাজার হাজার কোটি টাকা পাচারের সত্যতা কতটুকু? এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে দুদকের ভারপ্রাপ্ত সচিব বলেন, আমার যতটুকু স্মরণ আছে পিকে হালদার সম্পৃক্ত 33 জনের সম্পদের তদন্ত চলছে। পিকে হালদার সম্পৃক্ত বেশ কিছু পুরুষ ও নারীও আছেন যাদের নামে পিকে হালদারের সম্পত্তি তারা ভোগ করেন বা তাদের নামে রাখা হয়েছে। তাদের সম্পদেরও তদন্ত হচ্ছে। এর সত্যতা মামলার পরবর্তী সময়ে নিশ্চিত হওয়া যাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।